বন্ধুরা নমস্কার। আমার ইউটিউব চ্যানেল নন্দিতা এক্সক্লুসিভের নতুন সংযোজন প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ। বন্ধুরা নমস্কার। নন্দিতা এক্সক্লুসিভে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ আপনাদের সামনে নতুন ভাবে এসেছে। আমাদের প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণে আজকের বিশেষ প্রিয়জন কাজী কামাল নাসের। কামালদা আমাদের অত্যন্ত আহ খুব কাছের একজন মানুষ, অতি আপন একজন মানুষ। তিনি শুধু আপন মানুষই নন, তিনি বিশিষ্ট গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী। আজকে কামালদার সঙ্গে কথা বলবো। কামালদার অনেক অভিজ্ঞতা কামালদার শেয়ার করবেন এবং আপনি এবং আমার মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকেই তার কথা শুনবেন এবং আমি আশা করছি বন্ধুদের ভীষণ ভালো লাগবে। কামালদা নমস্কার। নমস্কার। নমস্কার নন্দিতা, তোমাকে এবং তোমার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শক যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানালাম। একদম কামালদাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমরা কামালদাকে জানি যে কামালদা সবসময় তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তিনি সবসময় এই যে জীবনমুখী গান, যা জীবনের গান বা চলার গান, এই গানগুলো কামালদার লেখনীতে, কামালদার সুরে সবসময় আমরা পেয়েছি। তো কামালদা, আপনার কাছে এইটাই একটু জানতে চাইবো যে আপনার এই শুরুটা কিভাবে, যে আপনি যে জীবনমুখী গানটা শুরু করলেন, এটা কারো আমি প্রভাব একটু রয়েছে কিনা? প্রথমেই তোমাকে একটু মানে সবিনয় একটু তোমাকে বাধা দিচ্ছি। সেটা হলো এই যে তুমি যে শব্দবন্ধটা ব্যবহার করছো না, জীবনমুখী, এই শব্দটাতে আমার একটু আপত্তি আছে। কেমন, আমি গোড়া থেকে আমি এইটাতে আপত্তি জানিয়ে এসেছি। যারা আমার শ্রোতা তারা জানেন মোটামুটি যে আসলে এই জীবনমুখী এটা শব্দবন্ধটা, এটা একটা যতদূর সম্ভব আমি জানি যে ওই 93 সাল নাগাদের সময় যখন নচিকেতা চক্রবর্তীর প্রথম অ্যালবামটি যখন বেরোলো, এই বেশ ভালো আছে, তখন এইচএমভি কোম্পানি তারা তাদের ওই ক্যাসেটের উপরে এই শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন, জীবনমুখী ব্যবহার করেছিলেন তার বোধহয়। তো এইটা মানে এটা আমার কাছে ওটা একটা ব্যবসায়িক তারা জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে তাদের মনে হয়েছিল ওই শব্দটা লাগালে বোধহয় জিনিসটা ভালো বাজারে বিকোবে, এরকম একটা ব্র্যান্ডিং করে দেওয়া আর কি এই ধরনের গানকে। এটা আসলে জীবনমুখী বলে আলাদা করে কোনো শিল্পকে বলে দেখে দেওয়া যায় না। সব শিল্পই জীবন বিমুখ হওয়ার শিল্প হয় নাকি? শিল্প যে কোনো শিল্প সেটা কখনোই জীবন বিমুখ হয় না, অন্তত যদি সেটা সৎ শিল্প হয়ে থাকে। সেটা সবসময় মুখী। এটা আবার আলাদা করে বলার কিছু নেই হঠাৎ করে এই গানগুলো জীবনমুখী, এটা তো নয়। তাহলে গান কি? তাহলে পালচির গান কি? হ্যাঁ, পরেশ ধারের ধরো ছোট্ট শান্ত নদীটি, সেটা কি গান? তাহলে কি জীবন বিমুখ? সেগুলো তো নয়। এটা একটা আধুনিক বাংলা গান। তার তো একটা অনেক দিন থেকে সেটা এগিয়ে চলছে, ধারা, একটা বহমান ধারা, হ্যাঁ, বহতা নদী। সেই ধারা চলতে 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 বিভিন্ন সময় বিভিন্ন বাঁক নিয়েছে, বিভিন্ন সময়ের মুহূর্তে, কালের মুহূর্তে একটা বাঁক নিয়েছে। সেই বাঁকে এক এক রকমের তার রূপ পরিগ্রহ করেছে। হ্যাঁ, বাংলা গান তার আদল পাল্টেছে নানানভাবে, হয় যুগের দাবি মেনে, সময়ের দাবি মেনে, মানে নতুন নতুন তার চেহারা নেয়। হ্যাঁ, সবসময় এক রবীন্দ্রনাথ যেভাবে লিখে গেছিলেন সেই ভঙ্গিমা কি আজকে গান লেখা হবে? নিশ্চয়ই না, বা গান শুরু করা হবে। পাল্টে এটা খুব স্বাভাবিক ধর্ম। তো সেইভাবে ভাঙতে 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 নদী এগোতে এগোতে 90 গোড়ায় এসে সুমনদার হাত ধরে একটা অন্যরকম একটা চেহারা নিল মাপটা। হ্যাঁ, তাতে দেখা গেল যে খুব আটপৌরে শব্দ, জীবনের সমস্ত জীবনের যে বিভিন্ন বর্ণচ্ছটা থাকে একটা মানুষের জীবনে, সব রকম বর্ণ, সেগুলোকে ধরার একটা প্রয়াস।
দেখা দিল, যে সেটা সুমনদা চেষ্টা করলেন যে একটা এঁদো নর্দমার জলটা থেকে ঘরের দেয়ালের টিকটিকিটা পর্যন্ত যে গানের বিষয়বস্তু হতে পারে, গানের শরীরে তাকে ধারণ করা যায়, এই জায়গাটা সুমনদা নতুন একটা আলো ফেললেন। এবং সেই আলোটা আমাদের কাছে খুব মনে হয়েছিল যুক্তিযুক্ত বলে মনে হয়, কারণ ঠিক সিনেমায় তখন তৎকালীন সিনেমা, থিয়েটার, কবিতা, গল্প, উপন্যাস সবেতেই জীবনের সমস্ত শেডসই ধরা পড়ছে, কিন্তু গানে নয়। গানে সেই একভাবে দেখা যাচ্ছে যে মূল উপজীব্য হচ্ছে প্রেম। হ্যাঁ, এটা তো জীবনের একমাত্র শেড নয়, জীবনে তো আরো অনেক বর্ণচ্ছটা আছে, তাই না? সেগুলো কেন ঠাঁই পাবে, এই প্রশ্নটা সুমনদা আমাদের মধ্যে খুশিয়ে দিয়েছে। সেই জায়গাটা আমাদের খুব যুক্তিযুক্ত মনে হয়েছিল। সেই যুক্তিগ্রাহ্যতাটা মেনে নিয়েই আমিও তখন চেষ্টা করতে থাকি যে একটু যদি আমার গানের শরীরও আমি অন্তত বিভিন্ন বিষয়কে জীবনের ধরার চেষ্টা খুব বিনীতভাবেই করতে চেষ্টা করেছি। সেটা আমার মনে হয় এতদিন ধরে প্রায় 3 দশক হতে চললো এই কাজটা একভাবে করে চলেছি, একটা ধারাবাহিকতা বজায় রেখে। এবং তাতে আমি তো অন্তত মনে করছি যে শ্রোতারা যথেষ্ট সদর্থক সাড়াই দিয়েছেন। আমার প্রথম খুব ভয় ছিল যে কেন তারপরে আমরা যখন কাজ শুরু করি, ওই নতুন গানের ধারা একটু যখন আবার স্তীমিত হয়ে গেল, আবার রিমেক গানের ধারা এলো, সেটা সাংঘাতিক জোয়ার এসে গেল রিমেক গানের। তখন আবার সেই পুরোনো দিনের গানগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে গাওয়া। দেখো, পুরোনো দিনের গানকে ঘুরিয়ে গাওয়া এটার মধ্যে কোনো আপত্তির কিছু, কিন্তু সেটা যদি শুধুই একটা বাণিজ্যিক কারণ হয়ে দাঁড়ায়, যে তাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা, এবং তাতে সেই সমস্ত গানকে একভাবে একটা ট্রেন্ড এসে গেছে, তখন সবাই মিলে চেষ্টা করছে পুরোনো গান, এটা কোনো কাজের কথা নয়। আমি আমার ঐতিহ্যকে স্মরণ করতেই পারি, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা বিশেষ গানকে আমি মনে করে আমার মনে হলো এটাকে আবার মানুষের কাছে নিয়ে আসা দরকার, এই গানটা পরিচয় করানোর দরকার আজকের প্রজন্মের কাছে, সেটা খুব শুভ উদ্যোগ, সেটাকে সবসময় সেটা সমর্থনযোগ্য। কিন্তু যেটা হলো এই বাণিজ্যিকরণ হয়ে গেল, সমস্ত প্রকাশক সংস্থাগুলি, ক্যাসেট সিডি নির্মাতা সংস্থাগুলি, তারা এটাকে বাণিজ্যের কাজে ব্যবহার করলেন। তারা যখন যেটা খায়, ওই জীবনমুখী কথাটা তখন লেগে গিয়েছিল, তখন সবাই জীবনমুখী করে তার একটা অদ্ভুত ব্যাপার। আবার যখন দেখা গেল রিমেক 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 রিমেক, তখন একটা মানে ব্যাপারটাকে পচিয়ে ভালো আর কি। খুব এইগুলো ঠিক না। গান কেন গাইবো না? নিশ্চয়ই আমার অতীত, সমৃদ্ধ অতীত রয়েছে বাংলাদেশের, তাতে সেই গানগুলো আমরা নিশ্চয়ই নিরন্তর চর্চা করবো। আমরা কখনো কখনো ট্রিবিউট জানাবো, সে গানগুলো উঠে আসবে আমার নবীন প্রজন্মের বন্ধুদের কাছে, তাকে একটু পরিচয়টা করাবো, এটা তো খুব ভালো কথা। কিন্তু তাকে ব্যবসায়িক একবার নিম্নে ছিপড়ে করে দেওয়া, এই উদ্যোগটা, এটা আমি অন্তত সমর্থন করি না, এটা খুব একটা বাজে ব্যাপার। তো এবং এমন হয়েছে, মানে বলতে খুব দ্বিধা নেই, এমন হয়েছে একটা গান যে শিল্পীর কণ্ঠে একসময় তুমুল জনপ্রিয় হয়েছে, হয়তো দেখা গেছে তার গান আরেকজন শিল্পী গেয়েছেন, এখন এই শিল্পী গাওয়ার ফলে তাকে হয়তো অনুষ্ঠানে বলছেন যে আরে মশা, আপনি আপনার গান শোনান, হ্যাঁ আপনার গান, মানে নাম করছি না, উদাহরণ দিয়ে এরকম ঘটনা কানে এসছে যে কেন গাইছে আপনার, মানে ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে, এটা খুব হাস্যকর। তো এটা ঠিক না। তা আমি সেই জায়গা থেকে আমি যে কাজটা করে গেছি, আমি কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ থেকে, আমি কখনোই আমার যে একটা দৃষ্টিভঙ্গি ছিল এবং আমার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আমি কখনোই ভ্রষ্ট হয়নি, বিচ্যুত হয়নি। আমি একদম আমি মনে করেছি যে আমার হয়তো দেরি লাগবে, সময় লাগবে, মানুষ এখন গ্রহণ করছে না, কিন্তু আমার এই বিশ্বাসটা ছিল যে আমি যে কাজটা করছি সেটা একটা না একটা সময় মানুষ এটা গ্রাহ্যতা দিতে হবে। এই প্রত্যয়টা কিন্তু আমার ভেতরে একটা বিশ্বাস। শোনো, যিনি ক্রিয়েটার, আমি খুব খুব ছোট মাপের মানুষ, কিন্তু আমি একজন স্রষ্টা তো বটেই, ছোট স্রষ্টা তো বটেই। এবং আমি বিশ্বাস করি, এ কথাটা বলতে কোনো অভিনয় নেই এর মধ্যে, যে একজন স্রষ্টা যিনি তৈরি করবেন কিছু নতুন শিল্প সৃষ্টি করবেন, তার মধ্যে একটা ন্যূনতম বিশ্বাস কাজ করাটা বোধহয় খুব জরুরি, দরকার। তিনি যে কাজটা করছেন সেই সম্পর্কে তার একটা গভীর বিশ্বাস বোধ থাকা দরকার, যে তিনি কি করছেন তার সম্বন্ধে তার স্পষ্ট ধারণা থাকা দরকার। এটা যদি না থাকে না, তাহলে কিন্তু তিনি তার কাজের প্রতি সুবিচার করতে পারেন না বলে আমার মনে হয়, যে কোনো শিল্প মাধ্যমের ক্ষেত্রে বলি। হ্যাঁ, তো সেই একটা বিশ্বাস আমার মধ্যে কাজ করছিল। তো সেটা দেখলাম এতদিন ধরে নিরন্তর কাজ করার ফলে আমি কিন্তু একটা বলতে পারো অহংকার, আজ পর্যন্ত এত অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান, তখন 90-এর দশকে তো অনেক গান গেয়েছি, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক বাইরেও গেছি,
কিন্তু কোনোদিনও, এটা আমার পরম সৌভাগ্য, কোনোদিন কোনো অনুষ্ঠানে আমার কাছে কিন্তু কোনো মানুষ অনুরোধ জানাননি, দাদা অমুকের একটা গান শোনান, তমুকের একটা গান শোনান, এটা কিন্তু কখনো বলেননি। এটা অনেক হ্যাঁ, বড় পাওয়া। ঠিক ঠিক। এটা বললে খুব যে অন্যায় আমি তা বলছি না, কিন্তু এটা আমি বলছি এটা একটা একটা দৃষ্টিভঙ্গি। আমি আমি আমার নিজস্ব ধারা। তুলতে পারছিলাম, মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্ম দিতে পেরেছিলাম যে মানুষ আমার গান যখন শুনতে আসছেন তখন তারা মানসিক প্রস্তুতি নিয়ে আসছেন যে আমরা কামালের গান শুনবো, কাজী কামাল নাসিরের গানই শুনবো, এখানে অন্য কোনো গান শোনা খুব একটা যাবে না। এটা এই প্রস্তুতিটা তারা নিয়ে আসছে, এইটা তৈরি করতে করে দিতে পারাটা এটা একটা খুব কঠিন কাজ। আমি আমি এটা নিজের জীবন দিয়ে বুঝেছি, খুব কঠিন কাজ। এটা ধৈর্য ধরে লেগে না থাকলে হয় না এটা। হ্যাঁ, অনেক বিখ্যাত শিল্পী এখনকার আমাদের সমসাময়িক বন্ধুদের মধ্যে তাদের জানি তারা যথেষ্ট প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরও অনেক সময় এই অনুরোধ তাদের মানতে হয়, শোনাতে হয়, বা অমুকের গানটা গেয়ে দিলাম, নিজের গানের পাশাপাশি আবার অমুকের গান। এটা ঠিক, কারণ আমি আমি মনে করি ধরো আজকে মান্নাদের গান কি হেমন্ত বাবুর গান, আমি কি পারবো তার সমতুল পরিবেশন কোনোদিন আমি করতে পারবো? এটা আমার ধৃষ্টতা ছাড়া কিছু না, তাই না? আমি একটা শ্রদ্ধা জানিয়ে তাকে একটা বড় তার একটা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটা পরিবেশন আমি রাখতে পারি, কিন্তু সেটা যখন কোনোদিনও আমি সেই উচ্চতায় আমি নিয়ে যেতে পারবো না, আমি জানি। হ্যাঁ, তাতে অকারণে আমি সব জায়গায় নিয়মিত ভাবে আমি সেই গানের চর্চা কেন করবো, পরিবেশন কেন করবো নিয়মিত ভাবে? আমি আমি রেগুলার অনুষ্ঠানে গিয়ে আমি একটা মান্নাদের গান গেছি, এটা করার কোনো যুক্তি নেই, তাই না? তার থেকে অনেক ভালো আমি একটা নিজের গানের ধারাকে আমি প্রতিষ্ঠা দিতে চেষ্টা করেছি, এবং সেটা অনেকাংশেই সফল হয়েছে বলে আমি মনে করি। মানুষ এখন আমার গান শুনছে যথেষ্ট। আমি তো ওই ফেসবুকে, আমি তো জানো আমি চাকরি বাকরি করে গান বাজনাটা চালিয়েছি, ফলে আমার সময়টা একটা খুব বড় ক্রাইসিসের জায়গা ছিল। আমি খুব কম সময় পেতাম, সারাদিন অফিস করে এসে ওই রাত্রিবেলা বসে চেষ্টা করতাম যা করার, রাত 1:30 2 2:30 অব্দি বসে বসে কাজ করেছি, দিনের পর দিন করেছি। এখন তো বয়স হচ্ছে, কষ্ট হয়, শরীরে আর অতটা দেন, কিন্তু করে গেছি লেগে থেকে। আমি যেটা মনে করেছি যে আমি কিন্তু আসলে সঙ্গীতের সেবক নিজে ভাবেই দেখতে চেয়েছি। আমি কোনদিন ওই খ্যাতি যশ আসবে আমি তার পেছনে কোনদিন দৌড়িনি। খুব অনেস্টলি তোমাকে বলছি, আজকে তুমি আমার সামনে এই প্রশ্নগুলো তুলেছো বলে আজকে একটু বলার অবকাশ হচ্ছে। আমি কোনোদিনও, আমার ওই রকম মোহ ছিল না যে আমি সাংঘাতিক নাম করবো, প্রচুর অর্থ আসবে, আমি গানে গেয়ে গিয়ে বাড়াবো, চতুর্দিক অনুষ্ঠান করে পারবো না। আমি জানি, আমি আমার ফ্রেমটাকে আমি বেঁধে নিয়েছিলাম। আমি জানি যে আমি চাকরি, আমি একটা নিতান্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার কিছু দায় দায়িত্ব ছিল, আমি বাড়ির বড় ছেলে, আমাকে একটা চাকরি নিতেই হয়েছিল সে সময়। হ্যাঁ, যে সময় আমার দরকার সে সময় একটা চাকরি না নিয়ে আমার উপায় ছিল না। আমার বাবা সামান্য কলকাতা পোর্ট ট্রাস্টে একজন কেরানি ছিলেন, তিনি আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। তো সেখানে একটা দায়বদ্ধতার থেকে আমাকে চাকরিটা বেছে নিতে হয়েছিল। কারণ গান বাজনাটা একটা তো ঠিকই, এটা একটা একটা ফ্লুক বলা যায়, যে একটা পুরোটাই অনিশ্চিত একটা জীবন। মানে গানের ক্ষেত্রে আমার যে সবসময় আমি যে হঠাৎ আমার ক্লিক করে যাবেই এটা নিশ্চিত করে কেউ আজ পর্যন্ত বলতে পারেনি কোনো শিল্পী। হ্যাঁ, কার কখন ক্লিক করবে, কোন অ্যালবাম লেগে যাবে এবং তিনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, এ তো একটাই অনির্দিষ্ট, এটা খুব অনিশ্চিত ব্যাপার, বলা যায় না। সেই ঝুঁকিটা নেওয়ার জায়গাটা আমার ছিল না। মানে আমি সেই ঝুঁকি নিয়ে লেগে থাকবো এবং তারপরে যদি ফেল করে যায় কোনোভাবে, তাহলে তখন কি হবে? তখন একটা চূড়ান্ত হতাশার জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমি সেই ঝুঁকিটা নেইনি। আমার বাড়ির পরিবেশ থেকেও আমি সেই সমর্থনটা পাইনি যে না তুমি এটা লেগে থাকো। আমি সেই জন্য আমার চাকরিটা আমি করেছি, করে গেছি, এবং করে খুব যে তাতে কুফল পেয়েছি বলবো না, তাতে একদিক দিয়ে সুফলই পেয়েছি। আমার অনেক দুশ্চিন্তা মুক্ত থেকে আমি কাজ করতে পেরেছি। অন্তত মাস গেলে আমার গ্রাসাচ্ছাদনের জন্য আমাকে কোনো উঞ্চক বৃত্তি করতে হয় না। হ্যাঁ, যেটা আমাকে হয়তো করতে হতো যদি আমার একটা জীবিকা হতো। তো সেইটা জায়গা থেকে আমি বলবো অনেকটা একটা নিশ্চিত আমাকে দিয়েছে যে মাস গেলে ডাল ভাত অন্তত আমার জুটেছে। এরপরে আমি বাকি সময়টা সঙ্গীতের পেছনে দিই। কিন্তু আবার এইটাও ছিল কষ্ট একইভাবে, যে শিল্প তো, শিল্প কখনো হাফ হার্টেড জিনিস মেনে নেয় না। শিল্পকে তুমি ঠিক যতটুকু দেবে, শিল্প তোমাকে ঠিক ততটুকুই ফেরত দেবে। এটা আমি বিশ্বাস করি। আমি আমি এর মধ্যে কোনো শর্টকাট মেথড নেই, কোনো মধ্যপন্থা নেই। এই যে এটাই বলো বলো। না, এটাই বলছি কামাল দা, এবং আপনার এই যে এই কথাগুলোর মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে। প্রথমত আমি বলছি যে আপনি প্রথমে জীবনমুখী, এই যে খুব ভালো লাগলো, এই যে একজন ক্রিয়েটার তার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে এবং আপনি জীবনমুখী। এই যে আমাদের অনেকের মধ্যে ধারণা জীবনমুখী গান মানে একটা সবসময় একটা জীবনের একটা ওইভাবে, কিন্তু এই যে এখানে অনেকেই আছেন এবং এখানে অমিত দাও এই অনলাইনেও আছে, অমিত লিখেছেন যে প্রেমের গানও জীবনমুখী হয়।
তো সেই অবশ্যই জায়গা থেকে অবশ্যই এটাই বলছি যে সেটাই, এই প্রেমটা যে তো এই জীবনের একটা অঙ্গ, প্রেমটাও আপনার তো এই যে জীবনের বাইরে না, প্রেমও তো ঠিক জীবনে ঠিক আছে। ঠিক ঠিক, হ্যাঁ আপনি এই যে এখন আমরা জীবনমুখী বলতে একদম এমন ভাবে বুঝি যে একদম সত্যিকারের হ্যাঁ জীবন সংগ্রাম, যেটাকে মানে হ্যাঁ, ওইটাই, সবকিছু, কিন্তু কিন্তু তা তো আমাদের নয়। যে এই যে জীবনের ছোট ছোট, আপনি যেটা বললেন যে ঘরে টিকটিকি পর্যন্ত কি খাচ্ছে, বা এই যে দেখার দৃষ্টিভঙ্গিটা, তো এটা ভীষণ ভালো লাগলো। আমি এই বিষয়টা আসলে আমি বুঝতে পারছি যে এই আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা দেখছেন, এখন তারা নিশ্চয়ই নতুন ভাবে ভাবতে শুরু করবেন যে আসলে জীবনমুখী বা এই যে জীবনের গান আমরা যেভাবে দেখি একটা সামান্য একটা স্থূল দৃষ্টি দিয়ে, আসলে সেটা নয়। এবং আপনার কথায় অমিতদা আরেকটা অমিতদা জিনিস উঠে অমিতদা আসলো। যেটা বললেন, অমিতদা যেটা বলছেন একদম রাইটলি সেড। আমি এটা বলতে চাই যে এই জীবনমুখী মানে অনেকের ধারণা আছে সব মানে একটা মানে লড়াকু ব্যাপার হবে, হ্যাঁ, লড়াই ঠিক সংগ্রামের ঠিক ব্যাপার। এটা নয়। ঠিক জীবন মানে প্রেমও, ঠিক আর প্রেম হচ্ছে জীবনের একটা অবশ্যম্ভাবী একটা অঙ্গাঙ্গিক বস্তু। সেটা জীবনের একটা অন্যতম শেড। সেটাও থাকবে, কেন থাকবে না? আমার গানও তো আছে, আমি তো বহু প্রেমের গান তৈরি করেছি, আছে, থাকবে না কেন? আমি এই জায়গাটা সমস্ত কিছুকে ধরার একটা চেষ্টা থাকবে, একজনে এক পেশে না হয়ে যায় শুধু, এইটাই কথা। না, এবং আপনার কামালদা, আপনার জিনিস একটা ভালো লাগলো, বিশেষ করে আপনার সাথে তো এতদিনের একটা পরিচয়, এই যে আপনি এখন যেটা বললেন আপনার জীবনটাকে একটি ফ্রেমের মধ্যে আপনি নির্দিষ্ট করেছেন। আমরা কিন্তু আজকালকার যেটা দেখতে পাই, সবাই এত স্ক্যাটার্ড, মানে সব দিকে তাদের, এই যে আপনি যেটা বললেন, এই যে গানের রিমিক্স যখন আসছে, যখন রিমিক্স বা যখন হ্যাঁ, মানে যেটার যখন যেই চল আসছে, নিজস্বতা বলে যে কিছু এটা একটা হচ্ছে থাকবে। সুযোগের, এটা বাণিজ্যিকরণের একটা প্রয়াস মিশে, আর ঠিক কিছুই না। এরা কেউ ঠিক সঙ্গীতের সেবা নয়, এরা সঙ্গীতের সেবা করছে না, এটা শুধু মুনাফা অর্জনের একটা তাগিদ থেকে এইটা করে। একটা ট্রেন্ডকে ধরে নেয় এবং সেই ট্রেন্ডটাকে বাজারে খাওয়ানো বলে আর কি, খাইয়ে দিলে ঠিক ঠিক মানুষ। ঠিক ঠিক। এটা এটা খুব সমর্থনযোগ্য নয় বলে আমি মনে করি। আমি পুরোপুরি এবং এই সমস্ত ছিলাম চিরকালই, আমি এইসব পেছনে কোনোদিন দৌড়ইনি। হ্যাঁ, এগুলো আমার, আমি সঙ্গীতের সেবক, আমি সঙ্গীতের সেবা করতে চেয়েছি, চেষ্টা করেছি, এবং সেখানে সত্যি বলছি, আবারও স্বীকার করছি, আমি সবটা পারি, আমি ফাঁকি দিয়েছি, সঙ্গীতের সঙ্গে অনেক ফাঁকি মেরেছি। এটা তার আপনার জন্য কাজের কাজের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা কাজ করতে তার হয়েছে জন্য দুটো আমার জায়গায়। তার জন্য প্রতিদিন আমার রক্তক্ষরণ হয়েছে। আমি চাকরি করে আসতাম, রাত্রিবেলা যখন শুতাম, প্রতিদিন আমার হৃদয়ে রক্তক্ষরণ হতো, আমি যন্ত্রণা পেতাম যে হায় হায়, কালকে যদি আমি চাকরিটা ছেড়ে দিতে পারতাম, আমি কি ভালো 24 ঘন্টার সেটাই, জন্য যদি মিউজিক। করতে পারতাম, সেটা আমার খুব একটা অভাব ছিল। সত্যি কথা বলছি, আজকে স্বীকার করতে আমার লজ্জা নেই। তো এই কষ্ট বোধ নিয়েই করে গেছি। আহ, তা আজকে এতদিন পরে দেখো, আমি এটা তো কোনো আশা নিয়ে করিনি, প্রত্যাশা নিয়ে করিনি, কাজ করে গেছি, কাজের জন্য, কাজ, সঙ্গীতকে ভালোবেসে। আমি এই যে রাত্রেবেলা এসে কি করতাম, কম্পিউটার এখন যেটা করি, আমি আমার একটা ডিজিটাল সেট আপ ঘরে একটা ছোট করে তৈরি করে নিয়েছি। আমার মনে হয় এখন এটা খুব আনন্দদায়ক বেশ। সেখানে অমিতদার অবদান কম নয় কিন্তু। অমিতদার এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট ধরো, এদের আমি কাজ দেখেছি, এদের কাজ তো অনেকদিন ধরে দেখেছি, হয়তো খুব বেশি দেখতে পারিনি কিন্তু দেখেছি। অমিতদার সাথে সঙ্গ আমার কম, অনেক দিনের সঙ্গ। করতে করতে আমার ভিতরে একটা প্রবণতা তৈরি হয়েছে, আমার খুব ভালো লাগতো অ্যারেঞ্জমেন্ট করতে। হ্যাঁ, তো অ্যারেঞ্জমেন্ট করার একটা আগ্রহ তৈরি হয়েছে, মানুষের দেখে দেখে, কাজ দেখে 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 অনেক মানে এটা সত্যি কথা বলতে কি, একজনের যদি রিসিভিং এন্ডটা যদি ঠিক থাকে, মানে গ্রহিতা, দাতা আর গ্রহিতা, তো সবসময় গিলিয়ে শেখানো যায় না অনেক সময়, হ্যাঁ, এভাবে ওষুধ ঠিক গেলানো, এগুলো গেলানো যায় না। তা অমিত যে সঙ্গ করেছি ধর, আমি সেখান থেকে নিশ্চয়ই অনেক কিছু নিয়েছি, অনেক কিছু আমি পেয়েছি। অমিতার প্রভাব আমার আমার কাজের মতো খুঁজতে হয়তো কিছু কিছু জায়গায় পাবে, আমি বলছি আছে, আমি নিজে সচেতন করে জানি, আমি তার থেকে মুক্ত নই। তো এইসব মানুষের কাজ তো আমাকে প্রভাবিত করে, কোনো না কোনো ভাবে করেছে। আমি ভালোবাসা থেকে আমি অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করলাম, আমার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমার নিজের গান, প্লাস রবীন্দ্রনাথের গান, আমার খুব ভালো লাগে রবীন্দ্রনাথের গানকে একটু সাজাতে, যন্ত্রের সাজ করাতে। তা আমি আমার মতো করে, আমি খুব সাংঘাতিক কিছু নই। না না, হ্যাঁ, এটা এটা খুব ভালো লাগলো। না না, এটা খুব ভালো লাগলো কামালদা, যে আপনি এই যে নিজের মতো করে সাজানো এই বিষয়টা। এবং আমার যেটা ভালো লাগছে, যে আপনি একটা মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি নির্দিষ্ট লক্ষ্যে মানে নিজেকে সবসময় রাখতে চেয়েছেন এবং আপনি সেটা পেরেছেন। এই যে আপনি বলছেন না যে আপনার এই যে কষ্ট হতো, রক্তক্ষরণ হতো, যে আমি আমি সবসময় মিউজিকটাকে কেন পাচ্ছি না, কিন্তু আপনার কথার মধ্যে এই যে গানের কথাগুলো যেটা আমরা পাই বা গানের সুরে, এবং এই যে আপনার অনেকগুলো গান জনপ্রিয়, এবং আপনি মানে এই অসংখ্য আহ, জনপ্রিয় শিল্পীদের সাথে কাজ করেছেন, জনপ্রিয় সঙ্গীত আয়োজকদের সাথে কাজ করেছেন। আপনার সেই এবং আপনি সবচেয়ে বড় ব্যাপার, আপনি একসময় কবির সুমন এবং শ্রদ্ধেয় কবির সুমনের একটা বিশেষভাবে আপনি সাহচর্য পেয়েছেন, তার থেকেও আপনার একটা কাজের বা আপনার নিশ্চয়ই জীবন নিশ্চয়ই। দর্শনের হয়তো বা একটা প্রভাব এসছে।
এই জায়গাগুলো থেকে মানে কামালদা আপনার এই সেই অভিজ্ঞতাগুলো ছোট ছোট করে যদি একটু কিছু বলেন, যে এই যে মানুষগুলোকে পেয়েছেন বা কাজ করেছেন তাদের সাথে, বা আপনার কাজগুলোকে শেয়ার করেছেন। দেখো, আমি জীবনে আমার, আমি একটু ছোট থেকে বলি, আমার ধরো হয়ে ওঠা থেকে বললে তাদের চলার গ্রাফটা অন্তত বুঝতে মানুষের সুবিধা হবে। যে আমার একেবারে ছোটবেলায়, আমি যখন ক্লাস একেবারে ছোটবেলায় 1 থেকে 4 পর্যন্ত আমি একটা সহশিক্ষা স্কুলে পড়তাম, খিদিরপুরে থাকতাম তখন। আমাদের দেশের বাড়ি হচ্ছে বসিরহাট, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট। আমার বাবা জীবনের একদম প্রথম 1.5 বছর কলকাতা কর্পোরেশনে একটা চাকরি করতেন বলে শুনেছি। তারপরে ওখান থেকে তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরি নেন। তো সেই সময় মা বিয়ের পরে মাকে নিয়ে এসে সংসার পাতেন খিদিরপুরে একটা বাসা বাড়ি, একদম ভাড়া বাড়িতে আমরা উঠি। খুবই একেবারে সে 12 ঘর 1 উঠোন বলতে যা বোঝায়। তখন বাবা অত্যন্ত সামান্য টাকার বেতনের চাকরিতে ঢুকেছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টে। তো সেইখান থেকে আমরা সেইভাবেই মানুষ, এবং আমি একটা সহশিক্ষা স্কুলে ভর্তি হয়, বালিকা বিদ্যায়তন তার নাম ছিল। সেই স্কুলে একটা গানের ক্লাস হতো সাপ্তাহিক। আমাদের এক শুভ্রা দিদিমণি ছিলেন, হ্যাঁ, তিনি আমাদের গানের ক্লাস নিতেন, সপ্তাহে একদিন করে হতো। সেই ক্লাসে রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্র, মূলত এই কম্পোজারদের, বাংলার 5 গীতিকবির স্বদেশী গান, দেশাত্মবোধক গান, এই গানগুলোই মূলত শেখানো হতো। তো সেখানে কোরাসে গলা মেলাতে মেলাতেই কবে যেন কোথা থেকে কিভাবে আমি একটা ওই সঙ্গীতের প্রতি একটা অনুরাগ আমার জন্মে যায়, ভালোবাসা জন্মে যায়। তো তারপর সেইটা বোধহয় আমার বাবা লক্ষ্য করেন যে ছেলের একটু মিউজিকের প্রতি একটু আগ্রহ, গানের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বাবার অফিসের এক সহকর্মী ছিলেন শ্রী আশিস গুপ্ত। তিনি আকাশবাণী কলকাতার লোকসঙ্গীত শিল্পী ছিলেন। লোকসঙ্গীত তখন তো বোধহয় পল্লীগীতি বলতো, লোকসঙ্গীত কথাটা অনেক পরে এসেছে। তো পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। উত্তরবঙ্গের ভাওয়াইয়া চটকা খুব চমৎকার গাইতেন, ভারী চমৎকার গাইতেন, খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, খিদিরপুরেই থাকতেন। তার কাছে আমাকে প্রথম, তারা দুজন মিলে একদিন দেখি সন্ধ্যাবেলা, মনে আছে, একটা 225 তৎকালীন সময় 225 টাকা দাম দিয়ে একটা 7 বার বেরো হারমোনিয়াম আমাকে এনে দিলেন। দুজন মিলে গিয়ে দোকান থেকে নিয়ে এসে আমাকে দিয়ে সেদিন বললেন, এই তোমার হারমোনিয়াম এসে গেল, এবার থেকে তোমার গান শেখা শুরু, 80,000 কাছে তুমি গান শিখবে। বাবা আমাকে বললেন। তো ওই যে ভর্তি করে দিলেন ওনার কাছে, আমি গান হাতে করি হলো মিনিমাম মানে 10, আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের 10 ঠাটের পরিচয় ওনার কাছে পাওয়া। তারপরে একটু রবীন্দ্রনাথ, একটু নজরুল, রজনী এবং ভজন, এবং সেই সাথে কিছু পল্লীগীতি। এটাও কিন্তু আমি ওনার কাছেই প্রথম, আমি ওনার গলাতেই ধরো প্রথম এই যে ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে, হ্যাঁ, আবাস দিনে সে বিখ্যাত ঢেউয়ের আড়ি ঢেউয়ের বাড়ি ঢেউয়েরই কারখানা, ও ভাই ঢেউয়েরই কারখানা, সেই ঢেউ চিনিয়া ধৈর পাড়ি, ঢেউ চিনিয়া ধৈর পাড়ি, ও মন মাঝি কানা ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, খুব ঝিলমিল জনপ্রিয়, হ্যাঁ হ্যাঁ। এই গান ওনার কাছে তখন শুনেছি, শিখেছি। হ্যাঁ, এসব গান, ফান্দে বুড়িয়া বগা কান্দে রে, কি সুন্দর। হ্যাঁ, এই যে ছোটবেলায় ওই পল্লীগীতি শেখাটাও কিন্তু আমার আজকে বুঝি কাজে দিয়েছে। আমি একজন কাজে কম্পোজার হিসেবে দিয়েছে। কিছুই ফেলা যায় না। আমার বাংলা গানের কম্পোজার হিসেবে যদি কাজ করতে হয়, আমি মনে করি যে তাকে সবকিছু জানতে হবে। আমার বাংলার লোকসঙ্গীতকে অবহেলা করলে চলবে না, সেটাও যেমন একটু জানা দরকার। বাংলার কীর্তন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, কীর্তনের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, মনে করি সেটাই আমাদের ক্লাসিক্যাল মিউজিক বাঙালির। হ্যাঁ, তো আমি কীর্তন সেই অর্থে শিখিনি, কিন্তু আমার রবীন্দ্রভারতীতে মাস্টার্স করার সময় একটু সুযোগ হয়েছিল ছবিদির কাছে। ছবিদি তখন আমাদের কীর্তনের 100 নম্বরের একটা পেপার ছিল, কিছুটা ধারণা অন্তত হয়েছে, কিছু কয়েকটা গান টান শেখার সুযোগ হয়েছে। এটা আমার পরম সৌভাগ্য। চণ্ডীদাস মালের কাছে আমি পুরাতনী গান শিখতে পেয়েছি কিছু। তারপর অধীর পাচ্ছি, উৎপল গোস্বামী ইত্যাদিতে তো ওখানে অন্যময় চাঁদ, বড়াল, ধ্রুপদের কিছু তালিম পেয়েছিলাম ওখানে। হ্যাঁ, এরপরে আমি ওই আশিস বাবুর কাছে যখন কিছুটা শিখলাম, তারপর একটু বড় হলাম, ক্লাস 6-7 পড়ি, তখন বাবা একদিন নিয়ে গেলেন আরেক পিতৃবন্ধু শৈলেন মুখোপাধ্যায়। বাবার কর্পোরেশনে চাকরি করতেন শৈলেন মুখোপাধ্যায়। বাবা 15 বছর চাকরি, সেই সূত্রে বাবার সাথে বন্ধুতা ছিল। এবং আমার মামাবাড়ির সঙ্গে একটা খুব ভালো যোগাযোগ ছিল। ওনার আমাদের দেশের বাদুড়িয়ায় আমাদের মামাবাড়ি ছিল, ওখানে দেশে প্রতি বছর অনুষ্ঠান উনি যেতেন রেগুলার গান গাইতে, হ্যাঁ, অনুষ্ঠানে। তো খুব ভালো সম্পর্ক ছিল আমাদের পারিবারিক একটা। তো ওনার কাছে নিয়ে গেলেন, মানে শৈলেন্দা আমার ছেলেকে নিয়ে এসছে, আপনি একটু দেখুন, মানুষ করুন। তো সেই থেকে ওনার কাছে আমি বাংলা গান, বিভিন্ন বাংলা গান শিখেছি। তার
এবং খুব পুত্রবৎ স্নেহী, আমাকে একবার আমৃত্যু অল্প বয়সে প্রয়াত হন। তো শিখেছি, সেই সময় দেখেছি উনি তো খুব বড় সুরকার ছিলেন, অনেক বিখ্যাত ওনার সুরে গান আছে। তো আমি লক্ষ্য করতাম তখন এই হৈমন্তী তখন গান তুলতে আসছেন, আমি দেখেছি। আমার তখন হাফ পড়া বয়স, আমি নিতান্তই ছোট, যেতাম, বসে দেখতাম, পিন্টুদাকে দেখতাম আসতেন কখনো কখনো। হ্যাঁ, তো কত মানুষকে, পুলক বন্দ্যোপাধ্যায় আসতেন বাড়িতে, অনেক শিল্পীকে তখন দেখতাম আসতেন গান তুলতে। তো সেই সময় আমার সামনে হৈমন্তীদের প্রথম অ্যালবাম, আমার মনে আছে এখন, এ তো পান্না নয় আমার, এই যে চোখের জলের মুক্তা শৈলেন মুখোপাধ্যায়, কি চমৎকার গান। হ্যাঁ, সেই গানটা প্রথম বেরোলো আমার দেখা। তো যাই হোক, ওই সময় আমি ওনার পাশে বসে যখন ওইসব উনি তোলাতেন গান, আমি হয়তো কাজ করতে গেছি, বসে আছি, দেখছি, এই কোথাও মনের মধ্যে একটা প্রবণতা তৈরি হবে যে আমার খুব ইচ্ছে করতো আমি সুর করবো। আমি আর দেখি না, সুর করতে পারি না। তা কোথায় করবো, কথা তো লাগবে, কে আমাকে কথা যোগাবো? আমি তখন একটা পুচকে ছোড়া, আমাকে তার পুলক দায় গিয়ে এসে বলবেন না যে না ভাই, তোমার জন্য আমি গান লিখে দিয়েছি, তুমি সুর করো, এটা একটা অলিক কল্পনা। তা আমি কি এইসব ভাবতে ভাবতে খুব যন্ত্রণা পেতাম, গান শুরু করতে ইচ্ছে পারছি না। তা এই করতে করতে ক্লাস 9-এ উঠলাম। ক্লাস 9 যখন পড়ছি স্কুলে, আমি খিদিরপুর একাডেমি স্কুলে পড়তাম। একদিন মনে আছে, আমি খাতা কলম নিয়ে বসে ধরতে চাই, দেখি নিজেই একটু চেষ্টা করে দেখি তো, হ্যাঁ বলে বসে পড়লাম। বসে যেটা হলো, একটা গান তৈরি করে ফেললাম, বুঝলেন? এবং সে গানটা এখন খুব অকিঞ্চিত করা তো শোনাবে কথার দিক দিয়ে, একটা ধূপের আত্মবিলাপ, ব্রাদার। হ্যাঁ, একটা ধূপ, ধর আমি একটু দু লাইন একটু গেয়ে শোনাই শ্রোতাদের জানতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। সে গানটা ছিল এরকম: সারা রাত জুড়ে জুড়ে উড়ে গেছে ধূপ, ভোর না হতে তার সুরভি গেল কোথায়, ভোর না হতে তার সুরভি গেল কোথায়, সারা রাত জ্বলে জ্বলে উড়ে গেছে ধূপ, উড়ে গেছে সারা রাত। ধূপ নিজেকে পুড়িয়ে দিয়ে খুব সুন্দর। দিয়ে ছাই হয়ে যাচ্ছে, এই ছিল গানের তার আত্মবিলাপ। হ্যাঁ, তো এইটা লেখার পর, কিন্তু তৈরি করার পর, একদম অনেস্টলি বলছি, সেই বয়সও তখন খুব নিতান্তই কাঁচা বয়স, 9-এ পড়ি, বুঝতে পারছো ধৃষ্টতা। কিন্তু আমার কিন্তু এটা ভেতরে একটা প্রত্যয় কাজ করেছিল, আত্মপ্রত্যয় কাজ করেছিল, যে এটা কেউ ফেলে দিতে পারবে না, গান হয়েছে। গান তো কথা, এই তো গান, শুধু কথাকে আলাদা করে দেখলে হবে না, শুধু সুরকে। এই দুটো মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু একটা গান হয়েছে। এইটা আমার সেই বয়সে কিন্তু একটা ভেতরে কোথাও একটা বিশ্বাস কাজ করেছিল। হ্যাঁ, বিশ্বাস, আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তা আমি সেই না, এটা একটা গান হয়েছে, লোকে ফেলে দিতে পারবে না এটাকে গান না বলে। হ্যাঁ, এইটা তো সেই থেকে আমি প্রচুর গান তৈরি করেছিলাম সেই স্কুল লাইফে, স্কুল কলেজ লাইফে, প্রচুর গান। সে খাতা তখনকার ডায়েরি ফেরি খুঁজলে অনেক গান আছে। সে গানগুলো সবই ওই 50, 60, 70 দশকের যে গানের ধারা ছিল, আধুনিক বাংলা গানের ধারা, সেই ধারারই গান সব। হ্যাঁ, তো তারপরে যখন হলো, আমি রবীন্দ্রভারতীতে আমি তাতে খেয়াল শিখলাম। বছর 2-3 আমি দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় মানুষ শাস্ত্রীয় সঙ্গীত জগতে, তার কাছে আমি কিছুদিন খেয়াল শিখেছি। তারপরে চলে গেলাম আমার কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কেষ্টবাবু বলেই সমধিক খ্যাত ছিলেন সঙ্গীত জগতে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের একজন সিনিয়র মোস্ট ডিসাইপল উনি। তো উনিও প্রয়াত হয়েছেন 95 সাল নাগাদ। তো যাই হোক, ওনার কাছে আমি দীর্ঘ প্রায় 12-13 বছর খেয়াল শেখার, একদম পিওর খেয়াল শেখার আমার সুযোগ হয়েছিল। সেটা আমার জীবনের কিন্তু খুব একটা বড়, বলবো, একটা প্রাপ্তি ওই 12-13 বছর। কারণ ওইটা যদি না করতাম, এটা আজকে আমি বুঝতে পারি যে হিন্দুস্তানি সঙ্গীতের এই সমস্ত রাগরাগিনীর কিসিমগুলো যদি না জানা থাকতো, একটু ধ্যান ধারণা যদি না নিতে পারতাম, তাহলে আজকে আমি কাজ করতে পারতাম না। ধরো আমি একটা খুব উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, এই যে ধরো শ্রীকান্তের জন্য একটা গান আমি অন্য গানের সীমানা বলে 2000 সালে হয়েছিল, সাগরিকা থেকে বেরিয়েছিল একটা অ্যালবাম, অমিত দাই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। হ্যাঁ, সেই গান, তাতে একটা শ্রীকান্তের গান ছিল, রাত শেষে ঘুরে এসে ছুঁয়ে দিল আমায় ভালোবেসে, রাত শেষে ভোর এসে রোদ্দুর যেন
আগুন যেন প্রেমিকার বেশে বসলো আমার পাশে এসে, রাত শেষে ও এই যে গান, বাহ, শুরুটা সত্যি বৈরাগী বৈরাগী ভৈরবের আদল রয়েছে, বৈরাগী। হ্যাঁ, কিন্তু আমি তো তৈরি করছি একটা আধুনিক বাংলা গান। এখানে তুমি কোথাও কিন্তু গানটাকে কোথাও তুমি রাগপ্রধান গান বলতে পারবে না, ক্লাসিক। কারণ গানটা যেটা হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ভালোটা ধনি সারে সারে মারে সারে মাপানি পামা তোরে রে মাপানি পামা পামা রে মারে সারে নেসা পানি পারে, এই হচ্ছে বৈরাগী। তো বৈরাগী থেকে কিন্তু আমি কিন্তু একটা আধুনিক গান, কারণ দেখো এই অন্তরা যেই চলে গেলাম, অন্তরে কিন্তু আমি একদম বৈরাগী থেকে বেরিয়ে গিয়ে শুদ্ধ গান দিয়ে একটা ডিপার্চার, কমপ্লিট ডিপার্চার। আমি শ্রান্ত দিকভ্রান্ত যে খোঁজে পথপ্রাণ, চড়া হয়ে গেছে ধরাটা। তো এই ছিল ব্যাপার। তো এই যে এটা একটা আধুনিক বাংলা গান হয়ে উঠল, তা এইটা করতে গেলে যে এই যে বৈরাগীটা হঠাৎ এসে গেল আমার মধ্যে, এটা আমি বৈরাগীর রুটটা যদি না জানতাম, বৈরাগীর সম্বন্ধে আমার ধ্যান ধারণা না থাকলে আমি পারতাম না। কেমন এই গানটার কথাটার সাথে বৈরাগীর এই জেলটা যেটা হয়েছে, অনবদ্য শ্রীকান্ত খুব সুন্দর গিয়েছিল গানটা, তো সেটা মানুষেরা ভালো লেগেছে। তো এই জন্য হিন্দুস্তানি, আমি একটা বিশ্বাস হিন্দুস্তানি সঙ্গীত জানতেই হবে একজন কম্পোজার, হ্যাঁ, না জানলেও পারে না। তাকে একটু যেমন পাশ্চাত্য সঙ্গীত যেমন জানতে হবে, কর্ণাটিক সঙ্গীত সম্বন্ধে একটা ধ্যান ধারণা, ন্যূনতম ধারণা থাকতে হবে, তা নাহলে কম্পোজার হিসেবে কাজ করা খুব মুশকিল আমি মনে করি। ঠিক আছে। এটা, হ্যাঁ কামাল দা, আপনার কাছে এটা খুব ভালো লাগলো জানতে জানতে যে আপনি একজন সুরকারকে, এই যে আপনি বললেন আপনি আপনার জীবনের শুরু থেকে যে আপনি এই যে ফোক সং বা পল্লী গীতি বা লোকগীতি, এই এই যে একটা ধারা, একটার পর একটা, এবং আপনি এই যে ক্লাসিক্যাল এবং বিভিন্ন ধরনের একটা সুরের যে একটা জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আজকালকার অনেকেই সুর করছেন, আমি জানি না হয়তো বা সবাই ঠিক এইভাবে ভাবছে কিনা, কিন্তু আপনার এই কথাগুলো শুনে মনে হলো যে সত্যিকারের একজন সুরকারকে হতে গেলে তার এই বিশদ জ্ঞান অবশ্যই থাকা দরকার। কামাল দা, আপনি যেহেতু গানের একটা আসছেন, এই ভীষণ ভাবে আমার জানতে ইচ্ছে করছে, মানে আপনার এই গানটি এখন মানে অন্যান্য গান তো আপনার অন্যান্য জনপ্রিয়ই, কিন্তু একদম ভাইরাল যাকে বলে, সেই কালো মানুষ, মানে এই গানটি যে কি অপূর্ব, মানুষ এইভাবে আপনার গানকে ভালোবেসেছেন। আমি আপনাকে সেই এতে কমেন্টে আপনাকে একটা উইশ করেছিলাম যে এটা ঈশ্বর প্রদত্ত পুরস্কার। জানি। মানে ঈশ্বর যে ঠিকই। কখনো পুরস্কার দেন, শুধু আমি বলেছিলাম যে অস্কার বা এই গ্র্যামি অ্যাওয়ার্ডস বা বিভিন্ন যে অ্যাওয়ার্ডস গুলো আছে, সেটার থেকেও ঠিকই। এই আনন্দটা অন্যরকম। তো সেই একেবারেই তাই। বিষয়টা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে, যে আপনার বলছি, কিভাবে এটা মনের মধ্যে দোলা দিল। একে তো দেখো করোনাকালীন সংকটে আমরা সবাই আছি, হ্যাঁ, ঠিকই, তারপরে আমিও একটা সেই ঘটনা। সবার মধ্যে আমিও খুব যন্ত্রণা ক্লিষ্ট ছিলাম, যন্ত্রণা দীর্ণ হচ্ছিলাম এই যে লকডাউন পিরিয়ডে। এমনিতেই 3 মাস ঘরে বসে বসে থেকে তো একটা মানসিক অবসাদ সবার মতো, আমার মধ্যেও মানে একটা অবসাদ তৈরি হচ্ছিল। কোথাও কোনো মানুষ এইভাবে মানে জনবিচ্ছিন্ন হয়ে, মানুষের সাথে সম্পূর্ণ সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে এইভাবে থাকা যায় নাকি, মানুষ কখনো পারে? তো আমার ভেতরে একটা খুব বাজে একটা মানসিক অবস্থার মধ্যে চলছিলাম। তো তার মধ্যে ধরো আমি দেখছি, খবরে দেখছি, সমস্ত টিভিতে দেখছি, নেটের মধ্যে গেলেই সেখানে খবর আসছে মানুষ কি দুর্গতির মধ্যে, বিশেষ করে প্রান্তিক মানুষ যারা, যারা একেবারেই সমাজের প্রান্তিক মানুষ, তারা তো প্রায় অর্ধহারে অনাহারে কাটাচ্ছিলেন দিন। হ্যাঁ, এই লকডাউনে থেকে সমস্ত মানুষ কর্মহীন হয়ে যাচ্ছেন, তাদের এই অশেষ যন্ত্রণা আমাকে খুব পীড়া দিচ্ছিল ভেতরে ভেতরে। তার মধ্যে পরিযায়ী শ্রমিকদের যে যন্ত্রণা, সে দেখলাম কি দুর্গতি, কত মানুষ প্রাণ দিলেন, কি অসহায় ভাবে। আমার মধ্যে একটা অদ্ভুত অসহায়তা তৈরি হচ্ছিল, আমি কিছু করতে পারছি না। আমি সমাজের, আমিও তো একটা উপাদান। তা আমার অথচ কিছু আমার করার নেই, আমি ঘরের মধ্যে বন্দি বসে আছি, কিছু করতে পারছি না। এই মানুষগুলো এইভাবে মারা যাচ্ছে, এই আমাকে কি অদ্ভুত যন্ত্রণা দিচ্ছিল। তো 500-700 মাইল তারা হেঁটে পাড়ি দিচ্ছেন, কতটা কতটা অসহায় হয়ে পড়ে একটা মানুষ দেয়ালে ঠেকে গেলে তখন সেই সিদ্ধান্ত নিতে পারে, ভাবতে পারছো? বাচ্চা কাচ্চা নিয়ে, কোলে নিয়ে, কাকে নিয়ে তারা হাঁটছে, এবং তার মধ্যে তার প্রাণ দিলেন কত মানুষ। তো তার মধ্যে এসে গেল আবার এই অতিমারি, অতিমারির মধ্যে এসে গেল আমফান নামক ঘূর্ণিঝড়। সেখানেও দেখছি, টিভিতে দেখলাম যে ঠিক। সুন্দর মানুষ এক গলা জলে দাঁড়িয়ে আছেন, তাদের মাথায় না আছে ছাদ, না আছে খাদ্য বস্ত্র, কিচ্ছু নেই, গলা জলে দাঁড়িয়ে আছেন, অবর্ণনীয় দুর্গতি। এইসব দেখে দেখে না আমার মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা তৈরি হচ্ছিল, নিজের মধ্যে কষ্ট পাচ্ছে। হঠাৎ তার মধ্যে
নেট খুলে আমার চোখের সামনে চলে যাবে সেই জর্জ ফ্লয়েডের মৃত্যুর হত্যা দৃশ্যটা। ওই একটা নৃশংস নির্মম যে ওইভাবে মারা যায় মানুষকে শুধুমাত্র গায়ের রং কালো এই অভিযোগে, আমাকে একদম আমূল নাড়িয়ে দিয়েছিল। আমি তৎক্ষণাৎ না ওটা দেখার পর আমি থাকতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে এক্সপ্রেস করতে চাইছিলাম ভিতরে একটা, আমি নিজেকে একটা কিছু একটা না প্রকাশ করলে আমি নিজেকে পারছিলাম না। আমি সেই মুহূর্তে বসে গেলাম এবং তোমাকে অনেস্টলি বলছি আমার কিন্তু আমি একদম ভাবতে হয়নি গো, আমাকে কোনো চেষ্টা করতে হয়নি, কোনো কষ্ট করে আমাকে শব্দ ভাবতে হয়নি। আমার ভেতরে প্রথম দুটো লাইন খুব অনায়াস এসে গেছিল আমার ভেতরে এবং সুরের আদলটা নিয়ে এসেছিল। ওই সুরটা নিয়ে এলাম, সেটাকে জাস্ট সঙ্গে সঙ্গে লিখে ফেললাম, সুরটা গুনগুন করতে করতে আমি এটাকে বাড়িয়ে ফেললাম এবং গানটা খুব লেংদি করলাম না, একটা মাত্র অন্তরা রাখলাম, তার মধ্যে সমস্ত গুলোকে ধরতে চেষ্টা করলাম এই একটা ক্যাপসুলের মধ্যে, যে সেই জর্জ ফ্লয়েডের হত্যা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, তিনবাড়ি এবং ঘূর্ণিঝড়, এই সব মিলিয়ে মানুষের যে সামগ্রিক যে দুর্গতি, সেইটাকে আমি একটা ছবির মধ্যে ধরলাম এবং সেটাকে পোস্ট করলাম, একটা ন্যূনতম একটা অর্কেস্ট্রেশন করলাম, কিচ্ছু না, একটা ই মাইনর কর্ড ধরে রাখলাম, হোল্ডিং কর্ড দিয়ে, তারপরে একটা স্ট্রোক ইনস্ট্রুমেন্ট দিয়ে একটাই বাজনা, এক মিনিট একটা মনোটনি আনতে চেয়েছিলাম, যে এই যে বিষণ্ণতা, একটা বিষাদতা, একঘেয়েমি, সেইটা রাখার জন্য একটাই সুর বাজিয়েছি সারাটা গানে করে আমি পোস্ট করে দিলাম। অদ্ভুত ব্যাপার, এই লকডাউন পিরিয়ডে অনেক গান পোস্ট করেছি এরকম, এটা পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখি আগুনের গতিতে শেয়ার হতে শুরু করলো। আমি সবের সময় দেখছি, বসে থাকি কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমি নিজেও নিজের চোখে করতে পারছি না। এই করতে করতে একদিনে প্রায় 4-5 হাজার হয়ে গেল গানটা। হ্যাঁ, তারপরের দিন তো আমি দেখলাম সেটা মানে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমি খবর পাচ্ছি। কেউ বলছেন ইংল্যান্ড থেকে তাকে 5 জন শেয়ার করেছেন, কেউ বলছেন অমুক জায়গা থেকে শেয়ার, আমেরিকা থেকে আমার বন্ধু বলছে সে আমেরিকা তার ছেলে পাঠিয়েছে তাকে গানটা, এইভাবে দূর থেকে আসছে, বিদেশ থেকে গানটা ফিরে আসছে এখানে। হ্যাঁ, এই আমি অবাক যে কি হলো। তো সেই গানটা একটু শোনাই তাহলে, তুমি বলছো যখন। একদম 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 গলাটা কাল থেকে একটু ধরে, কদিন অফিস গেছি, ঘাম ঘাম এত হিউমিডিটি, ঘাম বসে না গলাটা একটু ধরে আছে দেখছি। চেষ্টা করছি। একটা কালো মানুষ মরল বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেন ভেজা বাড়ি জ্বলতে পারি না। একটা কালো মানুষ মরল বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেন ভেজা বাড়ি জ্বলতে পারি না। আমার পরিযায়ী শ্রমিক গুলো হাঁটছে মুখে পথের ধুলো, মরছে দেখে বলতে পারি না। একটা কালো মানুষ মরল বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেন জ্বলতে পারি না। অতিমারি ঝড়ের ফলে চোখ ভেসে যায় চোখের জলে, অতিমারি ঝড়ের ফলে চোখ ভেসে যায় চোখের জলে, সময় অন্য গল্প বলে বুঝতে পারি না। আহা, সময় অন্য গল্প বলে বুঝতে পারি না। আর কতকাল থাকবো বসে ক্লিবের মতো এই আপুষে, আর কতকাল থাকবো বসে ক্লিবের মতো এই আপুষে, মরার আগে একবার ঝুলতে পারি না। আমরা মরার আগে একবার ঝুলতে পারি না। একটা কালো মানুষ মরল বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেমন ভেজা জ্বলতে পারি না। আমরা কেমন ভেজা জ্বলতে পারি না। আহা, আমরা কেমন ভেজা জ্বলতে পারি না। আহা, অসাধারণ অসাধারণ কামালদা। এই যে ভেতরের যে এই যে সিম্পলিসিটি আপনি বললেন না, যে খুব একদম হঠাৎ করে আসছে, কোনো ধরনের কোনো এই সাজসজ্জা করে যে একটা অ্যারেঞ্জমেন্টে বসা বা একটা সুরে বসা বা কথায় বসা, এটা আপনার ভেতর থেকেই একদম এত সহজভাবে এসছে বলে প্রত্যেকটি মানুষের হৃদয়ে সেটি সমানভাবে, এই যে সহজ সরল মানুষ মানুষ যে
যতই আমরা বাহ্যিক কি বলবো যে আভিজাত্য দেখাই না কেন, আমাদের কিন্তু সিম্পলিসিটিটাই বেঁচে থাকে। এবং আপনার অবশ্যই। এই যে এই গানটি যে কিভাবে প্রত্যেকটা একটা ছোট ছোট আমি দেখেছি কামালদা, যে ছোট ছোট বাচ্চারা, কোনো আভিজাত্য নেই তাদের, কোনো সেই সেই সেরকম হয়তোবা পরিবারের নয়, সে হারমোনিয়াম দুটো বাজিয়ে তারা গাইছে আমি দুটো আমি ভাই বোন। আমি তোমাকে বলি, কালকে একটি মেয়ে উত্তরপাড়া ওদিকে থাকে, হুগলিতে কোনো একটা জায়গায় থাকে, সে মেয়েটি ফেসবুকে আছে আর কি, সে আমাকে ফোন করেছে, করে বলছে কামাল, আপনার এই গানটা কি বলবো আপনাকে, কেন একটা খবর দেওয়ার জন্য বলতে, এমনই ভাইরাল হয়েছে। বলছে আমাদের বাড়ির যিনি পরিচারিকা, যিনি আসেন, মাসি, কাজ করতে আসেন, তিনি দেখে তার মোবাইলে দেখে এই গানটা বাজছে। হ্যাঁ, আমি বলি, এটা কি মাসি, তুমি এটা করতে পেলে, তার কাছে এই গান পৌঁছানোর কথা না। সে বলছে তাকে কে দিয়েছে, এবং তিনি সেটা শুনছেন বসে। তো বলছে আমি সঙ্গে সঙ্গে মাকে ডেকে দেখলাম, মা দেখো তো, এটা কামালদার গান, এটা মাসির ফোনে চলে না না, এসেছে। সেটাই মানে সেটাই বলছি কামালদা, মানে এই লেভেলে সেটাই শেয়ার সেটাই হয়েছে। এই এই যে সহজ মাটির গান হয়ে যাওয়া। এবং আমরা বেসিক্যালি যতই আমরা বাহ্যিক চাকচিক্য দেখাই না কেন, আমরা আমাদের শিকড়টাকে যদি আমরা ভুলে যাই তাহলে তো হবে না। এই যে আপনি যে শিকড় ধরে এই যে এতটা, যার জন্য সবার ভেতরে কিন্তু এই যে আপনি যে বললেন, সবার ভেতরে সমানভাবে এই গানটা খুব মানুষের হৃদয়কে জয় করেছে। কামালদা, আমার আরেকটা, যদিও একটা সময় শেষের দিকে, এবং সবাই যারা অনেকেই দর্শকরা রয়েছেন অনেকেই খুব ভালো বলছেন, আপনার এই বিষয়গুলো শুনে অনেকের ভালো লাগছে এবং আমার তো ভীষণ ভালো লাগছে। আমি অমিত দা লিখেছেন একটা কথা, যে এই যে আপনি সরকারি কাজ করার পরেও যে এই ক্রিয়েটিভ কাজগুলো করে যাচ্ছেন, এটাতে আপনাকে আসলে সত্যি আপনি প্রশংসার দাবিদার। কারণ একটা কাজের মধ্যে যুক্ত থেকে এইভাবে আলাদা একটা মানে মানসিক সত্তা আপনার, এবং এই যে একটা ভেতরের যে আপনার সোল যে কাজ করেছে, এটা সবাই পারে না কিন্তু কামালদা। আপনি যদিও কষ্ট আমি পেয়েছেন যে আমি শুধুই। আমি বলি, এখানে অনেক অনেক মানুষের প্রেরণা কাজ করে। আমি আমি বলি, আমি অমিতদার সাথে আমার নিয়মিত ফোনালাপ চলে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমার এমনিতে খুব বন্ধু বান্ধব বিশেষ বিশেষ নেই, মানে নেই, মানে আমি সময়টা খুব কম একে পাই এমনি। মানে বসে আড্ডা মারা, শুধু নিছকই আড্ডা, এই আড্ডার জন্য আড্ডা আমার হয় না জীবনে। হ্যাঁ, তো আমি যতটুকু আমার সত্যি কথা বলতে, ফোনে মাঝে মাঝে সাংগীতিক আড্ডা যেটুকু হয়, সেটাই এখন বর্তমানে অমিতদার সঙ্গে হয়। এটা আমার ঘটনায় বলি তোমাকে, সাংগীতিক আলোচনায় হয় আমাদের, আমি সমৃদ্ধ হই, প্রতিনিয়ত শিখি। অমিতদা আমাকে খুবই প্রেরণা দেন অনেক, আমি তার কাছ থেকে প্রেরণা পাই, নানান আমাকে উপদেশ দেন। আমি তো মনে করবো আমার থেকে সিনিয়র, এবং সঙ্গীতের জগতে অনেক বেশি অভিজ্ঞ মানুষ তিনি। অনেক বিখ্যাত বিখ্যাত কাজ তার হাত দিয়ে হয়েছে, তার অভিজ্ঞতা যদি অনেক বেশি। তো আমি সেই জন্য আমার আমার রিসিভিং এন্ডটাকে আমি সবসময় একটু অন রাখি, বুঝলে। আমি সব মানুষের থেকে আমি চেষ্টা করি সঙ্গীতের কিছু উপাদান, যার কাছ থেকে যেটা ভালো পাই সেটুকু নিতে চেষ্টা করি আপ্রাণ। এটা আমি চালিয়ে রাখি, জারি রাখি। তো সেইখান থেকে যার কাছ থেকে যেটা পাই, পৃথিবী জুড়ে আমার আমার গুরুর তো শেষ নেই, অনেক গুরু। হ্যাঁ, যার কাছ থেকে যেটা পাই সেটা নিয়ে নিই, গ্রহণ করি। ভালো জিনিস যদি সেটা ভালো হয়, নেবার মতো হয়, মনে করি সেটা নেই, অবশ্যই নিই। তো এই এখন আমার এই বর্তমানে কিন্তু আমি বলবো, এই যে 3 মাস লকডাউন, এখানে কিন্তু আমি সঙ্গীত বিষয়ে আমার কারোর সাথে খুব সেভাবে শেয়ারিং যদি হয়ে থাকে, সেটা অমিতের সাথেই হয়েছে। এবং আমার এটাও খুব বলার কথা যে আমার জীবনে যে কটা কাজ, আমার অ্যালবাম কাজ যদি বলি, অ্যালবামের কাজ যত হয়েছে তার মধ্যে অধিকাংশটাই কিন্তু অমিতদার সাথে কাজ করা আমার। এটা আমার জানি সেটা। যাই হোক। কিন্তু আমরা যারা সাধারণ যারা শ্রোতারা রয়েছি, তারা আধুনিক বাংলা গান বলতে একটা টিপিক্যাল একটা বিষয়টাকে বুঝে থাকি, কিন্তু আপনার এই আধুনিক বাংলা গানের মধ্যেও সবসময় কোনো না কোনো একটা বার্তা তো নিশ্চয়ই দিচ্ছে, সেই জীবনের আমি বার্তা তো নিশ্চয়ই আমরা পাচ্ছি। এইটা হ্যাঁ, তো সেই আমি এটা বলি যে আধুনিক বাংলা গান, আমি কখনো যে গানটা করছি সে গানটা আমি কখনো জীবন বিযুক্ত কিছু না, মানে জীবনের সাথে আমার গানটাকে চেষ্টা করি শব্দ সুরের শব্দে, তার মধ্যে একটা দর্শন রাখতে চেষ্টা করি, সেটা আমার জন্য জীবন সংলগ্নতা যেন থাকে, তার জীবন থেকে বিযুক্ত যেন না হয় সেটা। এবং সেটা হতে গেলে আমাকে মানুষের সাথে মিশতে হয়। মানে আমি আমি মানুষের সাথে মেশা বলতে আমি এই বলছি না যে প্রতিদিন আমি ঘন্টার পর ঘন্টা কয়েকজনের সাথে কথা বললাম, আড্ডা মারলাম, নট নেসেসারি। মেশাটা, একজন শিল্পী, সাহিত্যিক, এই যে যারা ঔপন্যাসিক, তারাও জীবনকে দেখেন যেভাবে, তার জন্য তারা অনেক হয়তো মাঠে ঘাটে ঘুরে বেড়ান, জীবন থেকে রসদ আহরণ করে। হ্যাঁ, আমাকেও সেটা করতে, আমি যে দৈনন্দিন অফিস যাতায়াত করছি, আমাকে বিভিন্ন স্ট্রেটার মানুষের সাথে মিশতে হয়। আমি যে সরকারি যে কাজটা, যে জায়গায় আছি, সেখানে আমাকে বহু বিচিত্র ধারার মানুষের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ ঘটে, এই 30 বছর ধরে ঘটেছে। তার ফলে সেখানে ঠিকাদার থেকে শুরু করে, হ্যাঁ, মানে বিভিন্ন বিভিন্ন স্তরে উচ্চ পদস্থ, হ্যাঁ, সব সব। এরকম তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে।
ফলে জীবনের বহুমুখিতা, তার নানান অ্যাঙ্গেল, সেগুলো আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে ধরা দিয়েছে। এবং সেইখান থেকে আমি খুব সৎভাবে চেষ্টা করেছি সেগুলোকে কথায় সুরে সেগুলোকে ধরা, তার সেই বিভিন্ন যে ছটাগুলো, তার কালার শেডস, সেইগুলোকে সৎভাবে চেষ্টা করেছি। এই সততাটা আমার ছিল হয়তো, বা তার জন্য হয়তো সেই গানগুলো আজকে মানুষকে ছুঁচ্ছে। না হলে কিন্তু এটা অনেস্টলি যদি আমি না ধরতে পারতাম, হতো না। আমি যদি মেকি কিছু বানাতে চেষ্টা করছি, সাজানো জিনিস, এটা কখনো মানুষকে ছোঁয় না। আমি বিশ্ব শিল্পে সবসময় সৎ উপলব্ধি থাকতে হবে এবং একটা দর্শন থাকতে হবে। সেই দর্শনে স্থিত না থাকলে হয় না। কি করছি, কেন করছি, কার জন্য, আমার সময়টাকে ধরতে চেষ্টা করছি, আমার সময়ের স্পন্দটাকে আমি ধরতে চেষ্টা করছি, কি বলছি এই সময়টা, কান পেতে শুনি সবসময়। এবং আমার মানুষের যন্ত্রণা, জীবন, তার নানান হাসি, রাগ, অভিমান, সবটাই আমি চেষ্টা করেছি ধরে রাখতে আমার গানের শব্দের মধ্যে। হ্যাঁ, এই আর কি, এই চেষ্টাটা করে গেলাম। বাকিটা ইতিহাস বলবে কতটা কি করলাম, সেটা আগামী দিন বলবে। একদমই একদমই খুব মানে অসম্ভব ভালো লাগলো কামালদা, আপনার যে জীবন দর্শনটাও আমি মনে করছি। আরেকটু কথা বলে নিতে চাই যে এই যে আজকে আমি এই 60 বছর বয়স, আমি তো অবসর নিচ্ছি আর 2 মাস বাদে চাকরি থেকে, 60 বছর বয়সে পৌঁছে আজকে এই যে সঙ্গীতের দেবতা আমার দিকে বলে একটু মুখ তুলে তাকালেন, একটা একটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার নামটা, এই কাজী কামাল হাসান নামটা আজকে একটা বিপুল ভাবে পরিচিত হয়ে গেল, মানে বিশ্বের যেখানে বাঙালি আছে সেখানে আমার নামটা পৌঁছে গেল। এটা তো একটা অসীম কৃপা বলবো, মানে সেটা এই মানুষ, একদম এই একদম একদম মানুষের প্রতি আমার আগুনি প্রণতি জানাচ্ছি আমি। হ্যাঁ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানো। তারা যদি আমাকে ভালো না বাসতেন, তারা যদি গানকে এভাবে গ্রহণ না করতেন, আমি কে, আমার কোনো মূল্য ছিল না। তো সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত মানুষের প্রতি আমার প্রণতি জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তাদেরকে বলবো আপনারা আমার পাশে এইভাবে থাকুন, যেভাবে এতদিন ধরে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেইভাবে আমার পাশে থাকুন। আমার দায়িত্ব অনেক বেড়ে গেল, আমি জানি। আমি চেষ্টা করবো আগামী দিনে যাতে আরো কিছু ভালো কাজ যদি করে যেতে পারি, সেই চেষ্টাটা আমার জানি। এইটুকু। ঠিক ঠিক কামালদা, আপনার এই শেষের দিকে আমি বেশি কথা বলবো না, কিন্তু একটা কথা না বললেই নয়। এই যে আপনি আজকে বললেন যে আপনি এত দীর্ঘ বছরের সঙ্গীত জীবনের এই যে একটা পুরস্কার পাওয়া ঈশ্বরের কাছ থেকে, এটা সরাসরি পুরস্কারটা আপনি ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন আমি মনে করি। এই যে পাওয়াটা, এবং আমার যেটা মনে হচ্ছে আপনার থেকে আজকে, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে তুমি শুধু কাজ করে যাও। আপনি যেমন যেটা বললেন যে বাহ্যিকভাবে কোনো দিকে না তাকিয়ে নিজের একদম নিষ্ঠা সহকারে আপনি কাজটা করে গেছেন বলে এতদিন পরে এসেও আপনি যে এরকম একটা প্রফুল্ল, আপনার যে মানসিক একটা শান্তি, মানসিক শান্তির থেকে তো বড় পুরস্কার নেই কোথাও। হ্যাঁ, আমি ঘর সাজিয়ে শুধু পুরস্কার ঢালছি সেটা তো কিন্তু মনের শান্তিটাও দরকার। তো সেই মানসিক শান্তিটা যে আপনি পেয়েছেন, এত মানুষের ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসাটা একজন শিল্পীর জীবনে যে কত বড় একটা আশীর্বাদ। এবং আপনি এই যে বলছেন যে আপনি কাজ করে গেছেন, শুধু কাজটাকেই মুখ্য রেখেছেন, ভালোবেসে কাজ করে গেছেন, সেই কাজের আপনি প্রতিদানটা পেয়েছেন। এবং আমি আশা করছি আজকের আপনার এই কথাগুলো ধরে যারা আজকে সত্যি নতুন ভাবে পথ চলতে চাইছেন, এবং তাদের জন্য তো নিশ্চয়ই একটা দিক নির্দেশনা হলোই যে শুধু কাজের সাথে নিমগ্ন হয়ে থাকো, সততা নিয়ে থাকো, নিষ্ঠা নিয়ে থাকো, নিশ্চয়ই সেই কাজ তোমাকে কোনো না কোনো ভাবে একদিন ঠিক সেই ঈশ্বরের আশীর্বাদ তুমি পাবেই। এবং ভীষণ আরো একটা ভালো কথা, লাগলো কামালদা। আমার নবীন প্রজন্মের বন্ধুদেরকে আরেকটা ছোট্ট কথাই বলবো, যে সবসময় চেষ্টা করতে বলবো যে ভাবের চেয়ে ভঙ্গিটা যেন বড় না হয়। যে আমি ধরো ঠিক আমি ঠিক ছিলাম, আমি আজ থেকে 20 বছর আগেও যা ছিলাম, আমি আজকে এখনো ঠিক তাই আছি। আমি এতটুকু পাল্টাইনি। কিন্তু আমাকে ঠিক যারা চেনেন জানেন আমার প্রাত্যহিক জীবনচর্যা, জীবন যাপনে কিন্তু আমি এতটুকু পরিবর্তিত হইনি। কেমন, এবং আগামীতেও আমার দৃঢ় বিশ্বাস আমি যেদিন মারা যাব সেদিন অব্দি আমি একই রকম থাকবো। এটুকু আমি অন্তত বলে যেতে ঠিক পারি, আমি পাল্টাবো না। এই জায়গায় আমার ভাবের চেয়ে ভঙ্গিটা যেন কোনোদিন বড় না হয়, চেষ্টা করুক ভাবের দিকে মনটা দিতে। এইটাই আমার বল সবার প্রতি। হ্যাঁ, যারা আমার ঠিক ঠিক নবীন ঠিক খুব যারা কাজকর্ম খুব করছেন, ভালো লাগলো। আমি সবাইকে খুব আবার ভালো লাগলো কামালদা, অসম্ভব ভালো লাগলো আপনার। আমি সবাইকে আমার শুভেচ্ছা আপনি জানাচ্ছি। আজকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে একদম একদম তুমি আমাকে একটু আপনি সুযোগ আজকে করে দিলে সময়টা দিলেন কামালদা, ভীষণ ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, এবং আমি সত্যি কথা বলছি, আপনার আপনার অনেক, আমি নিজেকে আপনার স্নেহধন্য হিসেবে মনে করি যে আপনি আমাকে যে স্নেহটা করেন এবং আপনি আমাকে সবসময় অনুপ্রেরণা যোগান, এই জন্য আমার নিজেও ব্যক্তিগতভাবে খুব আমি কৃতজ্ঞ। এবং কামালদা, আপনার এই কথাগুলো ভীষণ অনুপ্রাণিত করবে আমি সবাইকে।
তুমি অত্যন্ত গুণী একজন মেয়ে। আমি তোমার পরিচয় তোমার চ্যানেলের বন্ধুরা নিশ্চয়ই এতদিন জানেন সবাই। তো সঙ্গীতের সেবাই করে চলেছো, নিজেকে শিক্ষিত করছো সেই অর্থে সাংগীতিক ভাবে, আমি সব জানি। সেই জন্যই বললাম এটাও আমার কাছে খুব অভিনন্দনযোগ্য, খুব প্রশংসার যোগ্য। আমি তোমার প্রতি আমার সমস্ত শুভকামনা রইল, এবং এই যে চ্যানেলটা যে করেছে এটাও খুব ভালো একটা কাজ করো। এই 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 কাজগুলো চালু থাক। এর মধ্যে দিয়ে তো একটা কিছু সদর্থক কিছু তো হচ্ছে, সংস্কৃতির সুস্থ সংস্কৃতির একটা চর্চা তো হচ্ছে। আমরা আজে বাজে কোনো কাজ না করে, হ্যাঁ, একটা ভালো কাজের মধ্যে তো সময় ব্যয় করছো, এটা খুবই প্রশংসার যোগ্য। আমি এর জন্য সমস্ত শুভকামনা তোমাকে জানালাম। তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অসংখ্য হোক, ধন্যবাদ। এটাই ঠিক কামনা ঠিক করব। অসংখ্য ধন্যবাদ কামাল দা, খুব ভালো থাকবেন। এবং দর্শক শ্রোতাদের জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের আজকে এই আমাদের এই যে সাংগীতিক আলাপ আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, এবং কামালদার এত সুন্দর কথা, তার জীবনবোধ সবটাই আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ কামাল দা, আবারও নিশ্চয়ই আপনাকে পাবো এই আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালো নমস্কার। থেকো, তোমরা সবাই ভালো থেকো। শ্রোতা দর্শক সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।